ধন্যবাদ। আপনারা জিজ্ঞাসা করেছেন এনসিবির উপর হামলার কি কারণ হতে পারে বা আমার মন্তব্য কি। আমি প্রথমেই মহান আল্লাহ তাআলাকে স্মরণ করতেছি। আজকে শুক্রবার, আল্লাহ তাআলা যা করে ভালোর জন্য। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে এনসিবির উপরে এই আক্রমণের পরে এনসিবি সারজিৎ, এরপরে আপনার হাসনাত আবদুল্লাহ এবং নাহিদ বিএনপিকে নিয়ে বা অন্য দলকে নিয়ে খুব সুন্দর গঠনমূলক বক্তব্য দিয়েছেন। এটাই হচ্ছে রাজনৈতিক ভাষা। এটা হয়তোবা তাদের জন্য ভালো কিছু বয়ে আনবে আমি মনে করি। পাশাপাশি আমি যে বিষয়টা মনে করি যে আজকে এদের যে লাগামহীন কিছু কথাবার্তা ছিল, প্রত্যেকটা সংগঠনের কিন্তু মাদার সংগঠন থাকে, তারপর ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, এরকম সংগঠনগুলো থাকে, ছাত্র সংগঠন, যুব সংগঠন, স্বেচ্ছা বিষয়ক সংগঠন। কিন্তু এদের কিন্তু অভিভাবকহীন একটি, এরা আসলে কখন কি সিদ্ধান্ত নেবে সেইটা হয়তোবা নির্ধারণ করতে পারতেছিল না। আপনারা জানেন যে এই বাংলাদেশে সর্ববৃহৎ দল হচ্ছে বিএনপি। এই বিএনপি 75-এর 15ই আগস্টের পরে যিনি তৎকালীন মেজর জেনারেল জিয়াউর রহমান ছিল, তাকে সিপাহী জনতা বিপ্লবের মাধ্যমে 7ই নভেম্বর সার্বভৌমত্ব রক্ষার জন্য তাকে এনেছিলেন, প্রেসিডেন্ট বানিয়েছিলেন, রাষ্ট্র ক্ষমতায় বসিয়েছিলেন। কিন্তু এই প্রেসিডেন্ট জিয়াউর রহমান কখনো শেখ মুজিবকে নিয়ে কখনো কটূক্তি করেনি, এমন কোনো কথা বলেনি যাতে তার দল বা তার পরিবার বা কোনো ভক্তরা কষ্ট পেতে পারে। পরবর্তীতে দেখেছেন খালেদা জিয়া যখন রাষ্ট্র ক্ষমতায় এসেছে, প্রথম দিনই পবিত্র সংসদে দাঁড়িয়ে তিনি বলেছেন যে আমি প্রথমেই শ্রদ্ধা ভরে স্মরণ করি হোসেন মোহাম্মদ সরওয়ার্দী, একে ফজলুল হক, এরপর ওসমানী সাহেব, মাওলানা ভাসানী এবং শেখ মুজিবুর রহমান ও জিয়াউর রহমানের এই যে শ্রদ্ধা, এটাই হচ্ছে বিএনপির রাজনৈতিক কালচার, রাজনৈতিক রীতিনীতি। আপনারা জানেন পরবর্তীতে 2001 সালে যখন আমাদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান সাহেব বিএনপির সদস্য হন, তখন তিনি ছুটে গিয়েছিলেন ওই শেখ মুজিবুর রহমানের মাজারে এবং সেখানে গিয়ে মাজার জিয়ারাত করেছেন। এরপর দেখেন যে এই 5ই আগস্টের পরে বেগম খালেদা জিয়া তারেক রহমানের ঘোষিত এমপি প্রার্থী স্বেচ্ছাসেবক দলের সভাপতি জিলানি, যাকে গোপালগঞ্জ থেকে মনোনয়ন নির্ধারণ করে দেওয়া হয়েছে, তিনি যখন এলাকায় গিয়েছেন তাকে পিটিয়েছেন, একজন লোককে মেরে ফেলেছেন, অনেক লোককে আহত করেছেন। তারপরও কিন্তু বিএনপি এত বড় দল হয়েও কোনো হিংসাত্মক কোনো মনোভাব করেননি। কিন্তু আমরা আজকে দেখতেছি যে এনসিপি পলিটিক্যাল ভাষা বলে না, তারা হয়তোবা কিছুটা কথাবার্তা বলতেছিল, যেমন মার্চ ফর গোপালগঞ্জ, মার্চ ফর ইন্ডিয়া, এরকম যে কথাবার্তাগুলো। এবং সেখানে আমার কাছে মনে হচ্ছে যে এদের যে অতি কথোপন বা বিভিন্ন সময় যে কথাবার্তা বলেছে, পাশাপাশি আপনারা একটা জিনিস জানেন যে কয়দিন আগে নিষিদ্ধ পল্লীর যে জন্মগ্রহণ করে যা বলে, সেই রকম আমাদের নেতা তারেক রহমানকে বলেছেন, স্লোগান দিয়েছেন। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া তাকে বলেছেন, জিয়াউর রহমানের মনে করেন ছবি পদদলিত করেছে, অনেকে বলছে আগে বা পরে, যে সময়ই হোক ধরে নেওয়া হচ্ছে এখন। তাই এরকম যে একটা ঘটনা ঘটেছে, ঘটার পরেই কিন্তু আপনারা দেখেছেন যে অনেকে মনে করছে যে আজকে সর্ববৃহৎ দল বিএনপি তার অবস্থায় একেবারে টালমাটাল হয়ে গেছে। এমতো অবস্থায় অনেকে সুযোগ, ওই আওয়ামী দোসর যারা, তারা সুযোগ খোঁজ করেছে এবং সুযোগ পেয়েছে। তাই আমি আজকে স্পষ্টভাবে বলবো যে রাজনৈতিক ভাষা থেকে মোকাবিলা করতে হয়। আজকে তাদের উচিত ছিল ধৈর্য সহকারে, গোপালগঞ্জে যে এরকমভাবে এরকম স্লোগান এরকম দিয়ে যেতে হবে এমন কোনো কথা না। ওখানে যখন কিছু গুজবও ছড়িয়েছিল যে শেখ মুজিবুর রহমানের মাজারের ইট খুলে নিয়ে আসবে, আমিও ফেসবুকে অনেক দেখেছি, এই কথাগুলোকে ভালো গ্রহণযোগ্য হয় না। এবং সবচেয়ে বেশি ব্যাপার হচ্ছে যে আপনার এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, তারা কোনো রকম এইখানে গুরুত্ব দেয়নি। এখানে গুরুত্ব দেওয়া উচিত ছিল তাদের, কারণ এই এনসিপি যাবে, এনসিপির উপর অবশ্যই আওয়ামী লীগের ক্ষোভ, এবং সেই জন্য এখানে প্রশাসনের খুব আরও সতর্ক নিরাপত্তার ব্যবস্থা করা উচিত ছিল। এখানেও এনসিপির দোষ, কারণ কি আপনারা দেখেছেন যে ওই আন্দোলনে আপনাকে অনেক কিছু অস্বীকার করে, অথচ জামাতের আমির একাধিক সমাবেশে বলেছে যে মাস্টার মাইন্ড হচ্ছে তারেক রহমান এই জুলাই আন্দোলনে।
আবার মহানায়ক হচ্ছে তারেক রহমান, আমার কাছে ভিডিও আছে। কিন্তু এই এনসিপি কোনো রকম মানতে চায় না, বরঞ্চ তারেক রহমান একবারের জন্য বলে না যে আমি মাস্টার মাইন্ড। তিনি বলেছেন ছাত্র জনতা এই জুলাই আন্দোলনের মুখ্য ভূমিকা নিয়েছে এবং যারা 2024 সালের 7ই জানুয়ারি নির্বাচনে যায় না, এই সমস্ত রাজনৈতিক দলেরও কৃতিত্ব আছে দলের। এইটা কিন্তু এখানেও কিছু অবজ্ঞা করেছে এবং পরবর্তীতে তারা প্রথমেই এই আওয়ামী লীগের কাউন্সিলরদেরকে পুনর্বাসন করতে চেয়েছিল টাকা পয়সা নিয়ে, এবং যারা আওয়ামী দোসর প্রশাসনে বসে আছে তাদেরকে প্রমোশন দিয়েছে, ট্রান্সফার করেছে, রেখেছে, অনেককে আবার চাকরিওতেও দিয়েছে। এই যে জিনিসগুলো করেছে, এতে ওই প্রশাসনের লোক এনসিপিকে হালকা মনে করেছে এবং তাদের যে সততা বড় একটা শক্তি, সেই সততা নাই বিদায় এই প্রশাসনও তাদেরকে ভেলকা বা হালকা হিসেবে দেখেছে। তাই আমি মনে করি যে এখান থেকে হয়তোবা স্বাভাবিক রাজনীতিতে এনসিপিও ফিরে আসবে এবং সরকার গুরুত্ব সহকারে এখানে তাদেরকে বিচার করবে। ইতিমধ্যে বিচারের আওতায় এনেছে। আপনারা জানেন সর্বপ্রথম বিএনপি, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের নির্দেশে আমাদের মহাসচিব এইটার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছে এবং আইনের আওতায় আনতে বলেছে। এবং এই এনসিপির পাশে বিএনপি আমরা আছি, শুধুমাত্র এনসিপির পাশে না, অন্যায়ের পাশে বিএনপি আছে। এবং আমাদের দিন আপনারা জানেন যে নির্যাতিত একজন সাংবাদিক আমেরিকায় থাকে, তিনি এই জুলাই আন্দোলনের মুখ্য ভূমিকা পালন করেছিলেন। তিনি হচ্ছেন সাংবাদিক ইলিয়াস। সেই সাংবাদিক ইলিয়াস আপনার তার একটি বাংলা এডিশন সেদিন উদ্বোধন করেছেন। সেই সময় তারা কিছু লোককে দাওয়াত দিয়েছিলেন যারা রাজপথে ত্যাগী ছিল, তার মধ্যে আমিও একজন লোক দাওয়াত পেয়েছি, আমি গিয়েছিলাম। আপনারা জানেন যে গোলাম আজমের ছেলেকে দাওয়াত দিয়েছিল, এবার হাসিনুর রহমান বীর প্রতীককে দাওয়াত দিয়েছিল, এবং যারা শহীদ হয়েছে সেই পরিবারকে এবং যারা গুম হয়েছে কিছু কিছু পরিবারকে দিয়েছে। আমিও সেই আন্দোলনে একজন সম্মুখ ভাগের যোদ্ধা ছিলাম। সেইখানে পিনাকি দা উপস্থিত ছিল, কনক সরোয়ার ছিল এবং জুনকার নাইন ছিল এবং ইলিয়াস সাহেব ছিল। সেখানে তারা ঐক্যমতে পৌঁছেছে একটা বিষয় নিয়ে, সেইটা হচ্ছে যে আমরা বাংলাদেশের ক্ষেত্রে একটা বিষয়ে ঐক্যমত থাকি, দল বিভিন্ন দল থাকবে, বিভিন্ন মত থাকবে, সেইটা হচ্ছে এই আওয়ামী লীগকে কোনো ছাড় দেওয়া হবে না এবং এই আওয়ামী লীগকে বর্তমান বা কয়েকটা যুগে এই বাংলাদেশে যাদের রাজনীতি না করতে পারে তাদের যেন বিচার হয়। 2 নম্বর হয়েছে যে ভারত আসলে বাংলাদেশকে ভালো কিছু চায় না, ভারত শুধু লুটেপুটে খেতে চায়। সেইখানেও আমরা তাদেরকে ন্যায্য হিস্যার আমাদের সবসময় থাকবে, যে সময় থাকি, মানে পররাষ্ট্রনীতি নতজানু থাকবে না, মানে উঁচু থাকবে, দাসত্ববোধ থাকবে না, গোলামির চুক্তি হবে না। আর একটা হচ্ছে এই সার্বভৌমত্ব রক্ষার জন্য এবং ন্যায় বিচার বা ইনসাফ, এটাই কিন্তু বিএনপির সেখানে স্থায়ী কমিটির 2জন মেম্বার ছিল, আপনার আমির খসরু মাহমুদ চৌধুরী এবং মেজর হাফিজউদ্দিন বীর বিক্রম, দুজনেই বলেছে যে এইটাই আমরা একমত। তাই আমি মনে করি যে এই সমস্ত জিনিসগুলোতে ঐক্যমত থেকে আমরা সামনে এগিয়ে যাব। কাউকে যেন আমরা ছোট না করি, তাতে কিন্তু নিজেই ছোট হতে হবে, বড় হওয়া যাবে না। এই জন্য আমাদের সর্বশেষ আমি আপনাদের মাধ্যমে বলবো এই অন্তর্বর্তীকালীন সরকারকে এবং মানুষকে, সকল সমস্যার সমাধান হচ্ছে জাতীয় নির্বাচন এবং এই জাতীয় নির্বাচনই আগে হওয়া উচিত। কোনো বাহানা না করে নির্বাচিত সরকার সবসময় শক্তিশালী থাকে, তারা দায়িত্ব পালন করতে পারে। আপনারা সাংবাদিক, আপনারা কিন্তু জানবেন যে আজকে ওসিকে জিজ্ঞাসা করবেন, ডিসিকে জিজ্ঞাসা করবেন, এসপিকে জিজ্ঞাসা করবেন, তারা বলবে, সত্যিকার কথা বলতে গেলে বলবে যে আমরা কি করব, জামাত ক্ষমতায় আসবে নাকি এনসিপি এই সরকারের তত্ত্বাবধানে থাকবে নাকি বিএনপি আসবে, আমরা তো কারো কথা কোনো জায়গায়। তাই তারা জোয়ারের মানে অর্থাৎ স্রোতের বিপরীতে যেতে চায় না। ওখানে যার হেডাম আছে, যদি জামাতের হেডাম থাকে জামাতের কাজ করে, এনসিবির হেডাম থাকলে এনসিবির কাজ করে বিএনপির। তাই আমি মনে করি যখনই নির্বাচিত একটা সরকার আসবে তখন সব কিছুর একটা সমাধান হবে এবং ভালো কিছু হবে। নির্বাচনই একমাত্র সকল সমস্যার সমাধানের উপায়। এই জন্য যদি আমাকে আপনার এই মাধ্যমে কিছু শুনে বকাবকি, গালিগালাজ বা কমেন্টস করে, আমি আবারও বলবো, যদি মানুষের ভোট অধিকার, গণতন্ত্র, নির্বাচনের জন্য আমার অপরাধ হয়, আমার ফাঁসি হয়, তারপরও আমি বলবো সকল সমস্যার সমাধান জাতীয় নির্বাচন। ধন্যবাদ।